প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা গত দুটি ভিডিও ক্লাস অ্যাকাউন্টিং এর উপর নিয়েছি। প্রথম ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান কি এই বিষয়টি ব্যাখ্যা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা ব্যাখ্যা করেছি লেনদেন কাকে বলে, ঘটনা কাকে বলে এবং এর প্রকৃতি ও বৈশিষ্ট্য। আজকে আমরা এগুলো থেকে কিভাবে হিসাব বিজ্ঞান বিষয়ের ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেই বিষয়টি দেখব। চলো দেখে আসি কিভাবে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। গত দুটি ক্লাসে আমরা হিসাব সমীকরণ, ডেবিট ক্রেডিট নির্ণয় ইত্যাদি দেখেছিলাম। আজ আমাদের পাঠ শিরোনাম হলো টেবুলার ছকের সাহায্যে হিসাব সমীকরণের সত্যতা যাচাইকরণ অথবা প্রমাণ করো যে সম্পত্তি সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার, অথবা প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ওই, অথবা হিসাব সমীকরণের সত্যতা যাচাইকরণ। এই সবকটি প্রশ্নের উত্তর একই। আমরা কিভাবে সম্পত্তি সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার বা হিসাব সমীকরণের সত্যতা যাচাই করা যায় সেটি আজকে দেখব। আমরা গত ক্লাসে যে ডেবিট ক্রেডিট নির্ণয়, হিসাবের শিরোনাম বা হিসাব খাত নির্ণয় এবং শ্রেণীবিন্যাসকরণ ও ব্যাখ্যাকরণ দেখেছিলাম, সেইটার উপর ভিত্তি করেই আমরা আজকের এটা দেখব। আমরা দেখে আসি গত ক্লাসে আমরা যে 10টি লেনদেনের হিসাব খাত নির্ণয়, শ্রেণীবিন্যাস, ডেবিট ক্রেডিট এবং ব্যাখ্যা করেছিলাম, সেটিও একবার একটু দেখে নিই এবং সেটির সাহায্যেই আমরা আজকে এই হিসাব সমীকরণের সত্যতা যাচাই করব। যেমন প্রথম আমাদের যে লেনদেনটি ছিল, মিস্টার রহমান 10,000 টাকা নগদ এবং আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। সেটিতে আমাদের ছিল নগদান হিসাব এবং আসবাবপত্র হিসাব এবং মূলধন হিসাব, এবং সেটার শ্রেণীবিন্যাস ছিল সম্পদ, সম্পদ, স্বত্বাধিকার ইত্যাদি। দ্বিতীয় লেনদেনটি ছিল পণ্য ক্রয়, ক্রয় হিসাব এবং নগদান হিসাব। ক্রয় হচ্ছে ব্যয়, নগদ হচ্ছে সম্পদ। তারপরে তৃতীয় লেনদেনটি ছিল পণ্য বিক্রয় 25,000 টাকা, নগদান হিসাব, সম্পদ, বিক্রয় হিসাব, আয়। চতুর্থটি ছিল সোনালী ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো, ব্যাংক হিসাব, সম্পদ, নগদান হিসাব, সম্পদ। পঞ্চমটি ছিল কামালের নিকট থেকে 5,000 টাকার পণ্য ক্রয়, ক্রয় হিসাব ব্যয়, প্রদেয় হিসাব দায়। পরের লেনদেনটি ছিল রশিদের নিকট হতে 7,000 টাকার পণ্য বিক্রয়, প্রাপ্য হিসাব সম্পদ এবং বিক্রয় হিসাব আয়। পরেরটি ছিল কর্মচারীর হাতকে বেতন প্রদান 2,000 টাকা, বেতন হিসাব ব্যয়, নগদান হিসাব সম্পদ। ব্যাংক থেকে উত্তোলন অর্থাৎ অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, নগদান হিসাব সম্পদ, ব্যাংক হিসাব সম্পদ। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 1,000 টাকা উত্তোলন, উত্তোলন হিসাবটা স্বত্বাধিকার এবং ব্যাংক হিসাব সম্পদ। 10 নম্বর ছিল অনাদায়ী পাওনা ধার্য করা হলো 500 টাকা, অনাদায়ী পাওনা হিসাব ব্যয় এবং প্রাপ্য হিসাব সম্পদ। এবার আমরা হিসাব সমীকরণটি আর একবার দেখে আসি। এ সমান সমান এল প্লাস ওই, অথবা এটাকে যদি একটু বড় করে আমরা দেখি তাহলে এ সমান সমান এল প্লাস ব্র্যাকেট সি প্লাস আই বা আর মাইনাস ই এক্স মাইনাস ডি। অর্থাৎ এই ও ই বা স্বত্বাধিকারকে আমরা চারটি উপাদানের সমন্বয়ে ব্যাখ্যা করতে পারি। সি মানে মূলধন বা ক্যাপিটাল, আই মানে আয় বা রাজস্ব, আর ইএক্স মানে ব্যয় বা এক্সপেন্ডিচার, ডি মানে ড্রয়িংস। নিচে এটির বাংলা দেওয়া আছে সম্পত্তি সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার। এই যে বড় করে যেটি লেখা ছিল সেটি ওর বাংলা দেওয়া আছে, সম্পত্তি সমান সমান দায় প্লাস
ব্র্যাকেট মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। অর্থাৎ আমরা মোট 3টি বিষয় দেখলেই হয়ে যাবে। একদিকে আমরা সম্পদ দেখব, অপর দিকে দায় প্লাস স্বত্বাধিকার দেখব। অর্থাৎ এই স্বত্বাধিকারের মধ্যে আমরা মূলধনের সাথে আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বিয়োগ করব এবং উত্তোলন বিয়োগ করব, তাহলেই আমাদের হয়ে যাবে। চলো দেখে আসি সমীকরণ এর কিভাবে সত্যতা যাচাই করা হয়েছে। যেমন প্রথমেই আমরা লিখেছি সম্পত্তি সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার প্রমাণ করা হলো। এরপরে আমরা ছকটা লিখেছি তারিখ, প্রথমে সম্পদ এবং সম্পদ সমান সমান দায় প্লাস স্বত্বাধিকার, তারপরে লিখেছি মন্তব্য। এবং আমরা যে 10টি লেনদেন দেখেছিলাম তার মধ্যে 4টি সম্পদ আমরা পেয়েছিলাম, একটি নগদ, একটি আসবাবপত্র, একটি ব্যাংক, একটি প্রাপ্য হিসাব, এবং দায়ের ভিতরে ছিল একটি প্রদেয় হিসাব এবং স্বত্বাধিকার ছিল, অর্থাৎ বাকিগুলো স্বত্বাধিকার। এই স্বত্বাধিকারের মধ্যে আয়, ব্যয় এবং উত্তোলন এবং মূলধন অন্তর্ভুক্ত হবে। 1 নম্বর পয়েন্টে আমাদের ছিল যে নগদ 1000 টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এই যে নগদ 1000 টাকা কারবারে এসেছে, অর্থাৎ নগদ বৃদ্ধি পেলে নগদের সাথে যোগ হবে, নগদ হ্রাস পেলে নগদের সাথে বিয়োগ হবে। তাই এটা নগদ বৃদ্ধি ছিল বলে নগদ 10,000 টাকা, এবং আসবাবপত্রও কারবারে এসেছিল এই জন্য আসবাবপত্র 20,000 টাকা, আর মূলধন ছিল অর্থাৎ স্বত্বাধিকার 30,000 টাকা। তাহলে এই সম্পদগুলো সম্পদ পাশে লিখেছি, স্বত্বাধিকার বা মূলধনটা দায় প্লাস স্বত্বাধিকার পাশে লিখলাম। 2 নম্বর পয়েন্টে ছিল নগদে পণ্য ক্রয়। ক্রয়টা ছিল ব্যয়, আর ব্যয় হলে সেটা মূলধন বা স্বত্বাধিকার থেকে বিয়োগ ছিল, এবং নগদ সম্পদ ক্রয়ের ফলে কমে গিয়েছিল। এই জন্যে নগদের এখানে ব্র্যাকেটে 12,000 টাকা লিখেছি এবং স্বত্বাধিকারের পাশে ব্র্যাকেটে 12,000 টাকা লিখেছি। এই ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো বিয়োগ বা মাইনাস হওয়া, মাইনাস করা। অর্থাৎ নগদ থেকে 12,000 টাকা বিয়োগ হয়েছে, মূলধন থেকেও 12,000 টাকা বিয়োগ হয়েছে। অর্থাৎ পণ্য ক্রয়ের ফলে ব্যয় বেড়েছে, অপরদিকে সম্পদ বা নগদ টাকা কমেছে। 3 নম্বরে ছিল নগদে বিক্রয়। অর্থাৎ নগদে বিক্রয় করলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় হচ্ছে একটি আয়, আয়ও বৃদ্ধি পেয়েছে, আর আয় মূলধন বা স্বত্বাধিকারের সাথে যোগ হয়, আর নগদ বৃদ্ধির ফলে নগদটাও বেড়ে গেছে। এই জন্য নগদে 25,000 টাকা এবং স্বত্বাধিকারে আমরা 25,000 টাকা লিখেছি। ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো, অর্থাৎ ব্যাংকে 10,000 টাকা বেড়ে গেল। ব্যাংকে জমাকৃত টাকা একটি সম্পদ, তাই আরেকটি ঘর আমরা লিখেছি ব্যাংক। এই ব্যাংকে 10,000 টাকা জমা হলো, আর যখন ব্যাংকে 10,000 টাকা জমা হলো তখন নগদ সম্পদ 10,000 টাকা কমে গেল বা হ্রাস পেল। এই জন্য নগদ থেকে 10,000 টাকা মাইনাস বা বিয়োগ হয়েছে, এই জন্য ব্র্যাকেট দেওয়া হয়েছে এবং ব্যাংকের ঘরে 10,000 টাকা লেখা হয়েছে। বাকিতে বা ধারে পণ্য ক্রয়, এর ফলে প্রদেয় হিসাব বা পাওনাদার বেড়ে গেছে, অর্থাৎ একটি দায়ের উৎপত্তি হয়েছে, সেটা হলো প্রদেয় হিসাব। পক্ষান্তরে পণ্য ক্রয়, ক্রয় হচ্ছে একটি ব্যয়, আর ব্যয় যদি হয় তাহলে স্বত্বাধিকার বা মূলধন থেকে সেটি বিয়োগ হয়। এই জন্য স্বত্বাধিকার থেকে 5,000 টাকা বিয়োগ হয়েছে, অর্থাৎ ব্র্যাকেটে 5,000 টাকা লিখেছি, আর প্রদেয় হিসাব 5,000 টাকা লিখেছি। 6 নম্বর ছিল ধারে বিক্রয়। ধারে বিক্রয়ের ফলে আমাদের একজন প্রাপ্য হিসাব বা দেনাদারের পরিমাণ বেড়ে গেল, আর প্রাপ্য হিসাব বা দেনাদার হচ্ছে সম্পদ। এই জন্য সম্পদের পাশে প্রাপ্য হিসাব লিখে 10,000 টাকা, 7,000 টাকা, এবং বিক্রয় হচ্ছে আয়, এই জন্য স্বত্বাধিকারে 7,000 টাকা যোগ হয়েছে। বেতন প্রদান। বেতন হিসাব হচ্ছে একটি ব্যয়, আর বেতন দিলে নগদ টাকা কমে যায়, তাই স্বত্বাধিকারের সাথে 2,000 টাকা মাইনাস হয়েছে, যেহেতু বেতন একটি ব্যয়, আর বেতন দেওয়ার ফলে নগদ টাকাও 2,000 হ্রাস পেয়েছে, এই জন্য নগদ থেকেও 2,000 টাকা বিয়োগ হয়েছে।
কারবারি প্রয়োজনে উত্তোলন ব্যাংক থেকে, তার মানে ব্যাংক থেকে 3,000 টাকা কমে গেল আর কারবারের নগদ তহবিলে 3,000 টাকা জমা হলো, অর্থাৎ নগদ সম্পদ বৃদ্ধি পেল এবং ব্যাংক সম্পদ হ্রাস পেল। এই জন্য নগদের সাথে 3,000 টাকা যোগ হয়েছে আর ব্যাংকের সাথে 3,000 টাকা বিয়োগ হয়েছে। নিজ প্রয়োজনে ব্যাংক থেকে 1,000 টাকা উত্তোলন, অর্থাৎ উত্তোলন হিসাব বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক থেকে টাকা কমে গেছে। এই জন্যে উত্তোলন যেহেতু সত্ত্বাধিকার আর সত্ত্বাধিকারের সাথে বা মূলধনের সাথে উত্তোলন বিয়োগ হয়, এই জন্যে 1,000 টাকা সত্ত্বাধিকার থেকে মাইনাস হয়েছে এবং ব্যাংক থেকেও 1,000 টাকা মাইনাস হয়েছে। অনাদায়ী পাওনা ধার্য করা হলো। তাহলে অনাদায়ী পাওনা হচ্ছে একটি ব্যয়, আর অনাদায়ী পাওনার ফলে প্রাপ্য হিসাব বা দেনাদারির পরিমাণও হ্রাস পায়, অর্থাৎ প্রাপ্য হিসাব বা দেনাদার যে সম্পদটি সেটা বিয়োগ হয়েছে, কমে গেছে, এই জন্য 500 টাকা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হলো। আর অনাদায়ী পাওনা একটি ব্যয় বলে এটি সত্ত্বাধিকারকেও হ্রাস করে, অর্থাৎ মূলধন বা সত্ত্বাধিকার থেকেও 500 টাকা হ্রাস পেল। এখন এই সম্পদ এবং দায়গুলোর যোগ করলে নগদের ব্যালেন্স হলো 14,000 টাকা, আসবাবপত্র 20,000, ব্যাংক 6,000, প্রাপ্য হিসাব 6,500, সত্ত্বাধিকারের পরিমাণ 41,500 এবং প্রদেয় হিসাব 5,000। এখন সম্পত্তির দিকের যোগফল হলো 46,500 এবং দায়গুলোর বা সত্ত্বাধিকারের যোগফল হলো 46,500, অর্থাৎ দেখা যাচ্ছে টোটাল সম্পদ 46,500 এবং টোটাল দায় প্লাস সত্ত্বাধিকার 46,500 টাকা, অর্থাৎ মোট সম্পদ সমান সমান মোট দায় প্লাস সত্ত্বাধিকার সমান হয়েছে। অর্থাৎ প্রমাণিত হলো যে সম্পদ সমান সমান দায় প্লাস সত্ত্বাধিকার। আশা করি শিক্ষার্থীবৃন্দ সকলে বুঝতে পেরেছ। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি।